আমার ছেলেকে ফেরত দিবে, ছেলে নিতে হলে এয়ারপোর্ট স্টেশনে থাকতে বলছে। এরপর আমি বুদ্ধি করে যে আমি লুকায় থাকবো মাস্ক পরে, বাচ্চা দিতে আসলে আমরা আটকাবো। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, সে পাশেই একটা কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে তার সাথে পরিচয়, একদিন দুই দিন কথা বলা। প্রথমে ইচ্ছা ছিল যে জাস্ট কথা বলবো, পরে আস্তে আস্তে তার আর আমার মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, প্রায় 4-5 মাসের মধ্যে সম্পর্ক। আমাদের একটা সময় এমন হইতো যে 24 ঘন্টা কথা বলা লাগতো। আমি কানে একটা ব্লুটুথ লাগায় কাজ করতাম এবং তার সাথে কথা বলতাম। কথা না বললে আমার মানে অস্থির অস্থির লাগতো। একটা পর্যায়ে বিয়ের কথা চলতেছিল তার বাসা থেকে, তাকে যখন দেখতে আসছে ছেলের মা তাকে পছন্দ করে এবং কি পরবর্তীতে বিয়ের ডেট ঠিক করার জন্য বলে। তখন সে বলে যে আমরা এখন কি করব, আমরা কেউ কাউকে ছাড়া বাঁচবো না। তখন সে আমাকে বুদ্ধি দিল, চলো আমরা কাজী অফিসে বিয়ে করি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে কাজী অফিসে বিয়ে করব। আপনার পরিবারকে জানানোর প্রয়োজন পরিবারকে কখনো জানাই নাই। তো আমার 3টা ফ্রেন্ড আর একটা বান্ধবী ছিল। তো আমরা শুক্রবারে জুম্মার আগ মুহূর্তে বিয়েটা করে কাজী অফিসে বিয়ে করে ও ওর বাসায় চলে গেছে, আমি আমার বাসায় চলে গেছি। এক সপ্তাহ পরে ওর ফ্যামিলি থেকে যখন ওই ছেলের মা আবার আসলো বিয়ের ডেটটা একেবারে ফাইনাল করবে, তখন সে আমাকে কান্নাকাটি করে বলতেছে এই ব্যাপার এখন তো আমাদের ফ্যামিলিকে বলাই লাগবে। তো তখন বললাম যে এই ব্যাপার, আমি এরকম বিয়ে করে ফেলছি। তখন আমার মা একটা কথা বলছিল যে এইভাবে যদি ছেলেরা বিয়ে করে তাহলে এর চেয়ে মরা ভালো। সেও তার ফ্যামিলিকে বলল। তখন দুই পরিবারে একটা মোটামুটি বাকবিতন্ড চলতেছিল। তখন দুই পরিবারে বৈশা একটা সমাধান আসলো। পরে নতুন করে আমার পরিবারের একজন, তাদের পরিবারের 2জন যে সে কাবিনটাকে 2,20,000 টাকা করলো, যেটা আমি 20,000 টাকা দিছিলাম আর কি। তারপরে হচ্ছে আমার বড় ভাইয়ের বাসায় আমাদেরকে বাসরাতের ব্যবস্থা করে দিল। তো সেখানে আমাদের মানে প্রথম স্বামী স্ত্রী যে সম্পর্কটা সেটা হয়। তো সেখান থেকে পরবর্তীতে আমার শ্বশুরবাড়ির সাথে সবার সাথে বসে সিদ্ধান্ত নিলাম যে আপনারা 3টা বছর আপনার মেয়েকে রাখেন, লাইফটাকে স্টাবলিশ করার জন্য আর কি। 3 বছরের সময় নিলাম। তখন তারা মেনে নিল, 3 বছরের সময় নিলাম। তারপরে 2.5 বছরের মাথায় আমি জানতে পারলাম যে আমার ওয়াইফ প্রেগনেন্ট। তখন ওখানেই থাকে আমার ওয়াইফ। তো আমি তখন থেকে কম বেশি অল্প অল্প খরচ দেওয়া শুরু করতেছি যতটুকু আমার সামর্থ্য। তো আমার ছেলে হইলো, যখন আমার ছেলে 6 মাস বয়স তখন শ্বশুরবাড়িকে থেকে নিয়ে আসলাম। তো 6 মাস পরে যখন চলে আসে তখন আমি একটা বাসা নেই, মানে আমি এর আগে ব্যাচেলার থাকতাম, তখন একটা ফ্যামিলি বাসা নিয়েছি, আমার স্ত্রীকে বাচ্চা সহ নিয়ে আসি। ঢাকাতে বাড়ি ভাড়া নিয়ে আমরা সংসার কন্টিনিউ শুরু করি। তো তখন এভাবেই আমাদের সুখের জীবন চলতেছিল। আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুখ ছিল। আমি যতটুকু ইনকাম করতাম তো আমাদের সংসার ভালোভাবেই চলতেছিল। আমি হচ্ছে একটা জব করতাম, আবার এর মধ্যে একটা ছোটখাটো ব্যবসাও দিছি আর কি আমি। তো ওখানে সময় দিয়ে চাকরিও করি। তো পরিবারকে সময় দিতাম না, সময় দিতাম বলতে খুব কম। সকালে বের হইলে আমি রাতে 12টা-1টা বাজে বাসায় আসি। এর মধ্যে তার ফোন দিয়ে আমি কখনো খোঁজ দিতাম না। আমাদের সংসার জীবনের শুরু থেকে সে আমাকে ছাড়া কখনো খাইতো না, আমার জন্য বসে থাকতো খাওয়ার জন্য, যে আমি আসলে সে খাবে যত রাতেই হোক। ধরেন যে আমার স্ত্রীর একটু ঘোরার পাগল ছিল, ধরেন যে সে 5-7 বার বলতো, তখন আমি 2 দিন হতো বা 3 দিন নিয়ে যেতাম, স্বাভাবিক, কারণ চাকরি এবং ব্যবসা দুইটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। মনে করেন যে আমি যদি রাত 12টা আসতাম, যদি কোনো বলতো যে এই বাজারটা নিয়ে আসো নাই কেন, তখন আমি ভুলে যেতাম, কাজের ব্যস্ততায় ভুলে যেতাম। তখন এক কথায় 2 কথায় ঝগড়া হইতো আমাদের মধ্যে। তখন আমি গায়েও হাত তুলছি বেশ কয়েকবার। তো তখন এভাবে চলতে থাকে। আলহামদুলিল্লাহ আমার এখন 9 বছর এই পর্যন্ত সংসারের জীবন। এই ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন গেল। ফেব্রুয়ারি 10 তারিখে আমার স্ত্রী আমি সহ যাওয়ার কথা ছিল যে গ্রামে ভোট দিতে যাব। তো আমি যাইতে পারি নাই। তো আমি আমার সম্বন্ধীর সাথে আমার ওয়াইফকে পাঠাইলাম, যেহেতু বড় ভাইয়ের সাথে যাবে, তার মানে সেফ। তো যাওয়ার পরে ভোট দিল, ওদের বাসায় 2 দিন থাকলো, আমাদের বাসায় থাকলো। তো ফেব্রুয়ারির 15 তারিখে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তো সে আমাকে ফোন দিয়ে বলে নাই। আমার আম্মু ফোন দিয়ে বলল যে বউ তো ঢাকায় গেছে। তো তারপরে আমি ফোন দিলাম ওকে, আমি তাকে বললাম যে তুমি এখন কোথায়? সে বলল যে আমি বাস স্ট্যান্ডে আছি, ঢাকার বাসে উঠবো। তখন আমি তাকে বললাম যে ঢাকার বাসে উঠবা, তা আমাকে একটা ফোন দিবা না? সে বলল তুমি তো খুব ব্যস্ত, তুমি তো আমার খোঁজও নেও না, এই বাড়িতে আসার পর থেকে একবারও ঠিক মতো ফোন দেও না, ছেলের সাথে কথা বলে না। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম তখন। তো তারপরে সে ফোন কাইটে দিল। সে তখন থেকে তার ফোন বন্ধ, ওই ফেব্রুয়ারির 15 তারিখ থেকে তার ফোন বন্ধ। তখন আমি যে কাজ ছিল কাজ শেষ করে আসলাম, আইসা আমি মানে খোঁজাখুঁজি করতেছি, যত আত্মীয় স্বজন সবার বাসায় খোঁজখবর নিচ্ছি, বাট তাকে পাচ্ছি না। এর মধ্যে শ্বশুর বাড়ি, আমার বাড়ি, সবার আমাদের যা তার রিলেটিভ ছিল সবার কাছে খোঁজ নেওয়া শেষ, পাচ্ছি না। তো 3 দিন চলে যায়, মানে এর মধ্যে আমি পুরা অর্ধেক পাগল প্রায়। তো এর মধ্যে 4র্থ দিনে সে আমাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ফোন দিল আমার স্ত্রী। তখন আমি ছেলের সাথে কথা বললাম, মেবি 30 সেকেন্ড 1 মিনিটের মতো কথা বলছি ছেলের সাথে। তো আপনি তো শিওর না যে সে কোথায় আছে, তো আপনি কেন আইনের আশ্রয় নিলেন না? আমি আইনের আশ্রয় নিলাম না, আমি চাচ্ছিলাম যে কাউকে জানাবো না, মানে পারিবারিকভাবে যদি জিনিসটা সমাধান হয় তাহলে আমাদের
মানে কেউ জানবে না, মান সম্মান নষ্ট হবে না, সেটার জন্য আর কি আমি আইনের আশ্রয় নিইনি। যেহেতু আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তো অবশ্যই সে ইচ্ছাকৃতভাবে লুকায় আছে, সেটা আমি বুঝতে পারছিলাম। সে নিজের ইচ্ছা যেখানে আছে ভালো আছে, এবং কি হঠাৎ করে সে আমার শালাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলল যে আমার ছেলেকে ফেরত দিবে, ছেলে নিতে হলে এয়ারপোর্ট স্টেশনে থাকতে বলছে। এরপর আমি এবং আমার শালা বুদ্ধি করে যে আমি লুকায় থাকবো, মাস্ক পরে, বাচ্চা দিতে আসলে আমরা আটকাবো, মানে যে কোনোভাবে ছলে বলে কৌশলে তাকে আমরা আটকাবো, নিয়ে আসবো বাসায়, এরকম একটা প্ল্যান করি। তখন এয়ারপোর্টে যখন গেলাম, সে আমাকে কিভাবে যেন দেখে ফেলছে। তখন শালাকে মেসেজ দিল যে তোর বাইকে নিয়ে আসছস কেন। তখন আমি 1 ঘন্টার মতো এয়ারপোর্টে ছিলাম, এতক্ষণ সে আসে নাই, বিভিন্নভাবে আমাদের ব্ল্যাকমেল করতেছে, ছেলেকে দিবে না যদি আমি না যাই। তারপরে আমি চলে আসলাম এয়ারপোর্ট থেকে। চলে আসার পরে সে আমার ছেলেটাকে আমার শালার কাছে দিল, দেওয়ার পরে সে একাই আসছে, আসার পরে সে ছেলেটাকে দিয়ে আবার রিক্সা করে চলে গেছে। আমার শালা অনেক কান্নাকাটি করলো, অনেক চেষ্টা করলো বোনকে রাখার জন্য, আমার ওয়াইফকে রাখার জন্য, বাট সে রাখতে পারে নাই, সে চলে যায়। ছেলেকে পাওয়ার পরে ছেলেকে নিয়ে আসলাম, তারপরে পুলিশ দিয়ে নাম্বার ট্র্যাক করাইছি, ট্র্যাক করে ঠিকানা পাইছি, সেই ঠিকানা সে অনুযায়ী আমরা পরের দিন 5ম দিনে শুক্রবার তখন গেলাম। যাওয়ার পরে যা দুইটাকে একসাথেই পাইলাম, একটা ছেলে সহ তাকে পাই। তো পাওয়ার পরে আমার শালা এবং শাশুড়ি তাকে মোটামুটি মারধর করে। আমি অনেকে আবেগে আপ্লুত ছিলাম যে সেটা কিভাবে সম্ভব, যে আমার সাথে 9 বছর সংসার করার পরে সেইভাবে চলে যেতে পারে, মানে সে কি আমাকে এমনভাবেই ভুলে গেছে। তো তখন একটা সমাধান হলো, তাকে আমরা নিয়ে আসলাম, আমার বাসায় নিয়ে আসলাম। আর যেদিন প্রথম দিন আমি নিয়ে আসলাম, তাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইলাম। তার মানে অতীতে থাকে যে মানে সময় দিনে সেই সময়টা কভার করার চেষ্টা করলাম। তাকে একটা ফুল কিনে দিলাম, সে আমাকে শর্ত দিল আমি আপনার বাসায় থাকতে পারবো, আমি খাটে থাকবো, আপনি নিচে থাকবেন। আমি তারও শর্ত মানে নিলাম, কারণ আমার ভালোবাসার যে ইয়া ছিল, তা যে কোনো মূল্যে আমি তাকে আবার চাই। তো সে ছেলেকে নিয়ে খাটে থাকলো, আমি নিচে ঘুমাইলাম। এর মধ্যে স্বাভাবিক করার চেষ্টা করতেছিলাম। দ্বিতীয় দিন তাকে আমি আবার আরেকটা রেস্টুরেন্টে নিয়ে যাই, সেখানেও খাওয়াই, মানে ডিনার করি। তারপরে ওই দিনও আমার বাসায় সারাদিন থাকলো, সব কিছু স্বাভাবিক, সে ঘরের কাজ করছে, মানে সব কিছু ঠিকঠাক, নামাজও পড়ছে। তারপর তৃতীয় দিনে সে হঠাৎ করে বলতেছে ইফতারের ঠিক আগ মুহূর্তে যে সে আমার বাসায় থাকবে না, আবার চিল্লাচিল্লি শুরু করলো। আমার শালাকে ফোন দিলাম, ইফতারের আগ মুহূর্তে বাচ্চা সহ আমার স্ত্রী তার বাপের বাড়িতে গেল। আমি চিন্তা করলাম যে 2-1 দিন থাকুক, স্বাভাবিক হোক, তখন আমি আবার নিয়ে আসবো। তারপরে আমি জানতে পারলাম যে ঠিক পরের দিনেই আমার ছেলেকে রেখে সে আবার পালিয়ে গেছে। বর্তমানে সে নিখোঁজ, তার সঠিক ঠিকানা আমি জানি না। বাচ্চা আমার কাছে আছে, বাচ্চার সাথে সে মাঝে মাঝে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমার বাচ্চা এখন কথা বলতে চায় না। মানে তার জন্য আমি এখনো প্রায় 1 মাস 20 দিন হয়ে গেছে, এখনো আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি চাচ্ছি হচ্ছে সে যে কোনো মূল্যে আমার কাছে ফিরে আসুক, আমার বাচ্চাটাকে আমি এতিম করতে চাই না। হ্যাঁ, এখন বাচ্চা আমার সাথে, বাচ্চাকে আমি নিয়মিত বাবার আদর তো দিচ্ছি, মার আদর দেওয়ার চেষ্টা করতেছি, সেটা সম্ভব না জানিও, তারপরে চেষ্টা করতেছি। এখন আমার ছেলে তার কথা কম মনে করতেছে, কথা বলতে চায় না। ছেলে সব দেখতেছে যে এরকম মা আমার দরকার নাই, বাট আমি সেটা পারি না, কারণ হচ্ছে আমি তাকে বলতে পারতেছি না। ছেলে বলার মানে অনেকটা ভুলে যাচ্ছে, বাট আমি তাকে বলতে পারতেছি না। তোমাকে বলছি যে কোনো মূল্যে তুমি আমার কাছে ফিরে আসো, আমি অতীত নিয়ে কখনো তোমাকে কথা বলবো না। আর ছেলেটাকে আমি এতিম করতে চাই না, কারণ আমি আমার লাইফে তোমার হাতটাই ধরছি, অন্য কারো হাত আমি ধরতে চাই না। আমি আসলে তোমাকে এটাই বলতে চাই, তুমি যেখানে আছো আমার কাছে ফিরে আসো। এর মধ্যে আমি জানতে পারছি তুমি আমাকে পাসপোর্টের ছবি পাঠাইছো, তুমি বিদেশ চলে যাবে। তুমি এখন হয়তো বুঝতে পারতেছো না, যেটা আমরা বুঝতে পারতেছি। তুমি অনেক বিপদে পড়বে, হয়তো বা তুমি খারাপ চক্করে বিক্রি হয়ে যেতে পারো, অথবা কী হোক সেটা আমি বলতে পারি না। তুমি হয়তো বুঝতে পারতেছো না, আল্লাহর দোহাই লাগে তুমি ফিরে আসো। আমি তোমাকে তারা অন্য কিছু দেখতে পারি না। তুমি একসময় আমার ছেলেকে ছাড়া একদিন থাকতে পারতে না, তা আমার সুখের জীবন ছিল, কিভাবে কি হয়ে গেল। মানে আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আমি টাকা পয়সা ইনকাম করছি, টাকার পিছিয়ে দৌড়েছি, সেটা তোমার এবং ছেলের জন্যই। আমি তো টাকা পয়সা কাউকে দিয়ে দিইনি। উনি যেভাবে ঘটনাটা বললেন, ওনার ঘটনা যদি সত্য হয়ে থাকে, ওনার স্ত্রীকে বলছি যদি আপনার কিছু বলার থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে আপনি যা করছেন যদি তার কথা সত্য হয়ে থাকে, অনেক বড় ভুল করছেন। আল্লাহর রস্তে নিজের জীবন যদি বাঁচাতে চান, এমন একটা মানুষকে ছেড়ে দিয়েন না। মানুষটার চলতে ফিরতে হয়তো কিছু ভুল ছিল, আপনাকে হয়তো সময় কম দিয়েছে, টাকার পিছনে ছুটেছে। মানে দরিদ্র পরিবারের ছেলে তো, আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে তো, আমরা ব্যস্ত থাকি টাকা ইনকাম করতে, যে হয়তো টাকা ইনকাম করলেই বউকে ভালো রাখা যাবে, সন্তানকে ভালো রাখা যাবে। কিন্তু এগুলো করতে করতে স্ত্রীকে যেভাবে সময় দেওয়া দরকার, সেই সময়টা হয়তো উনি দিতে পারে নাই বা দিতে সক্ষম হয় নাই। হয়তো তার কোনো ভুলভ্রান্তি থাকতেও পারে, সেটা কথা বলে সমাধান করেন। আপনার পক্ষে যদি কোনো কিছু বলার থাকে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এবার কথা বলতে পারবেন, এখনো সময় আছে। নিজেকে সংযত করুন, আপনার স্বামী আপনার সন্তানকে বুকে টেনে নেন। আপনাকে ভালো থাকতে হবে অন্তত বাচ্চার জন্য।
অপেক্ষা করুন এবং আপনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। আমাদের পরামর্শ থাকবে আপনি আইনের আশ্রয় নেন, পরিবারের সবার সাথে কথা বলুন এবং যেটা আপনার ভালো হয়, আপনার জন্য ভালো হয়, আপনার সন্তানের জন্য ভালো হয়, আপনার সংসারের জন্য ভালো হয়, সেই কাজটা করার চেষ্টা করেন। আপনার জন্য দোয়া থাকলো। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।